তো আমরা আজকের ক্লাসটা শুরু করছি। ঠিক আছে, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং এর সেকেন্ড ক্লাস। আর আগের দিন আমি তোদের কিছু বেসিক ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। আজকে আমরা কোডও লিখবো এই ক্লাসে। আমরা দেখবো কিভাবে আমাদের কোড এডিটর ইনস্টল করতে হয় বা আমরা কোথায় কোড লিখতে পারি, এই সমস্ত জিনিসগুলো আমরা দেখে নেবো। ঠিক আছে, এবার তাহলে শুরু করা যাক আজকে প্রথম জিনিস থেকে। ফার্স্ট হচ্ছে আমাদের কম্পোনেন্টস অফ কম্পিউটার সিস্টেম। মানে একটা কম্পিউটারে আমাদের কি কি কম্পোনেন্টস থাকে এটা আমাদেরকে কিন্তু জেনে নিতে হবে। ওকে, কম্পোনেন্টস বলতে ফার্স্ট আমরা যে জিনিসটা জানি সেটাকে বলা হয় সিপিইউ। সিপিইউ এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা কি করে? এটাকে আমরা সিম্পলি বলতে পারি হচ্ছে আমাদের কম্পিউটারের ব্রেন। ওকে, ব্রেন বলতে পারি আমরা, মানে যে সমস্ত ক্রিটিক্যাল টাস্কগুলোকে আমাদের পারফর্ম করে দেয় সেই হচ্ছে আমাদের সিপিইউ। সেকেন্ড আমরা যে কম্পোনেন্টসটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের মেমোরি। এবার কম্পিউটারে মেমোরি বেসিক্যালি দু ধরনের থাকে, কিন্তু আমি তিন ধরনের দেখাচ্ছি। ওকে, কি কি? একটাকে বলা হয় প্রাইমারি মেমোরি, যেটাকে আমরা সিম্পলি বলি র্যাম। র্যামের ফুল ফর্ম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সেকেন্ড যে টাইপের মেমোরি হয় তাকে বলা হয় সেকেন্ডারি মেমোরি। আর থার্ড যে টাইপের মেমোরিটা আমি বলছি এটা অপশনাল, এটা বলতেও পারিস নাও বলতে পারিস। যখন কম্পিউটার সায়েন্স নিয়ে আরো পরে পড়বি তখন এই মেমোরিটা সম্বন্ধে তোরা জানতে পারবি, তাকে বলা হয় ক্যাচ মেমোরি। এটা যখন আরো ফার্দার স্টাডি করবি তখন বুঝতে পারবি। ঠিক আছে, এই প্রাইমারি মেমোরি বা সেকেন্ডারি মেমোরি থেকে আরো অনেক বেশি ফাস্ট। এবার প্রাইমারি মেমোরি বা র্যাম কোনটা? যেটা বেসিক্যালি দেখবি তোরা লাগিয়ে রাখিস 8 জিবি বা 16 জিবি বা 32 জিবি, এরকমই বেসিক্যালি থাকে। এর থেকে বেসিক্যালি নর্মাল আমাদের ইউজারদের থাকে না। সেকেন্ডারি মেমোরি কোনটা? এটাকে বলা হয় তোদের স্টোরেজ। স্টোরেজ কোনটা? হার্ড ডিস্ক ড্রাইভ হতে পারে, এইচডিডি হতে পারে বা এসএসডি হতে পারে। এসএসডি ফুল ফর্ম কি? সলিড স্টেট ড্রাইভ। ওকে, এসএসডি সলিড স্টেট ড্রাইভ। এটা বেসিক্যালি কত হয়? 256 জিবি হতে পারে, 512 জিবি হতে পারে, জিবি হতে পারে। এটাকে আমরা কি লিখতে পারি? 1 টিবি বা 2 টিবি হতে পারে। ওকে, এরকম টাইপের আমাদের হয়। এবার প্রাইমারি মেমোরি যেটা যেটা আমাদের কম আছে, বা 8 জিবি বা 16 জিবি বা 32 জিবি, এটাকে বলা হয় ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মেমোরি। কেন ভোলাটাইল মেমোরি বলা হয়? কারণ এই মেমোরিটাতে যখন আমাদের ডেটা থাকে, আমরা যদি ল্যাপটপ বা সিপিইউ কে শাটডাউন করে দিই তখন কিন্তু আমাদের এই মেমোরির যে ডেটাগুলো আছে ইরেজ হয়ে যায়। ওকে, এখানে ডেটা বা আমাদের কোনো কিছু ইনফরমেশন আমাদের কিন্তু পার্মানেন্টলি স্টোর হয় না, এটা মাথায় রাখতে হবে। আর সেকেন্ডারি মেমোরিকে বলা হয় নন ভোলাটাইল মেমোরি। কেন নন ভোলাটাইল বলা হয়? এখানে কিন্তু আমাদের কোনো ডেটাকে পার্মানেন্টলি আমরা স্টোর করতে পারি, সেই জন্য এটাকে বলা হয় সেকেন্ডারি মেমোরি। আর কি কি আমাদের কম্পোনেন্ট থাকে? আমাদের কিছু ইনপুট ডিভাইস থাকে। ইনপুট ডিভাইস বলতে কি বোঝায়? ইনপুট ডিভাইস হচ্ছে এমন একটা ডিভাইস যে ডিভাইসটা আমাদের, আমরা যে ইনস্ট্রাকশন দিই কম্পিউটারকে সেটা দিতে পারি ইনপুট ডিভাইসের মাধ্যমে। হতে পারে আমাদের কিবোর্ড, হতে পারে আমাদের মাউস, এই জিনিসগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। আর যে ইউনিটটা থাকে তাকে বলা হয় আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস কোনটা? যে ডিভাইসটার মাধ্যমে আমরা কিছু দেখতে পাই। যেমন হতে পারে আমাদের প্রিন্টার, প্রিন্টার দিয়ে আমরা কিছু প্রিন্ট করছি, বা আমাদের ডিসপ্লে, যেটাকে তোরা সিম্পলি স্ক্রিন বলিস। স্ক্রিন যেটা তোরা দেখতে পাচ্ছিস, জিনিসটা যেখানে এখন তোরা এই ভিডিওটা দেখতে পাচ্ছিস, তো এটা তো একটা স্ক্রিন।
আউটপুট পাচ্ছিস, দিস ইজ কল আউটপুট ইউনিট। ওকে, এইগুলো হচ্ছে আমাদের বেসিক কম্পোনেন্ট অফ এ কম্পিউটার সিস্টেম। এরপর আমাদের জেনে নিতে হবে যে আমরা সি প্রোগ্রামিং এর যে কোড লিখবো সেটা লিখবো কোথায়। তো বেসিক্যালি আমরা সি প্রোগ্রামিং লিখবো যেটায় তার নাম হচ্ছে আইডিই। এবার আইডিই কি? আইডিই তে কোড লিখতে হয়, যে কোনো কোড আমাদের আইডিই তে লিখতে হয়। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ওকে, এটাকে বলা হয় আইডি। এবার আমরা আইডি কত ধরনের হয়? অনেক ধরনের আইডি আমরা ইউজ করতে পারি। ভিএস কোড ইউজ করতে পারি, হয়তো তোরা নাম শুনেছিস, যেটাকে বলা হয় ভিজুয়াল স্টুডিও কোড। বা তোরা ডেভ সি প্লাস প্লাস ইউজ করতে পারিস, এটাতেও আমরা কোড লিখতে পারি। বা তোরা কোড ব্লকস ইউজ করতে পারিস, এখানেও কোড লেখা যায়। বা আরো অনেক ধরনের কোড এডিটর আছে, ইভেন তোরা নোটপ্যাডেও কোড লিখতে পারিস, নোটপ্যাডেও কোড লিখতে পারিস। কিন্তু আমরা কোনটা ইউজ করব? আমরা ইউজ করব হচ্ছে ভিএস কোড। এবার ভিএস কোড যেটা, সেটা কোথা থেকে তোরা ডাউনলোড করবি? তোরা সিম্পলি গুগলে যাবি, গুগলে গিয়ে এখানে সার্চ করবি ভিএস কোড ডাউনলোড, ভিএস কোড ডাউনলোড ফর উইন্ডোজ। দেখ, দেখতে পাচ্ছিস আশা করি। তো তোরা যে ফার্স্ট লিঙ্কটা পাবি, দেখ এখানে ভিজুয়াল স্টুডিও কোডের এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটায় ক্লিক করবি। ক্লিক করার পর তোরা এখান থেকে দেখ ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড পেয়ে যাবে। এই লিঙ্কটায় ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে, তো তোরা এই লিঙ্কটায় কিন্তু তোদের ভিএস কোডটা পেয়ে যাবি। ভিএস কোড, এখান থেকে কিন্তু তোরা ডাউনলোড করে নিতে পারিস। আমরা কিন্তু এখানেই কোড লিখবো ভিএস কোডের মধ্যে। এবার এই ভিএস কোড বা এই ধরনের যে জায়গায় আমরা কোড লিখি তাকে কি বলা হয়? আইডিই বলা হয়, বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বলা হয়। এরপর আমি তোদের একটা কথা বলেছিলাম যে আমাদের সিতে আমরা যে ল্যাঙ্গুয়েজটা লিখবো সেটা ইংলিশের মতো দেখতে, লাইক ইংলিশ, মানে হিউম্যান রিডেবল, মানে হিউম্যান রিড করতে পারে যে ল্যাঙ্গুয়েজটাকে। তো আমাদের কম্পিউটার তো আর হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজ বোঝে না। কম্পিউটার কোন ল্যাঙ্গুয়েজ বোঝে? কম্পিউটার বোঝে হচ্ছে 0 আর 1 এ। তো আমাদের হিউম্যান লেভেল ল্যাঙ্গুয়েজ বা সি কে, সি যে আমরা ল্যাঙ্গুয়েজটা লিখবো সেটাকে তো 0 আর 1 এ কনভার্ট করতে হবে। তার জন্য একটা কম্পাইলার দরকার হয়, ঠিক আছে? আমি আগের দিন বলেছিলাম কম্পাইলার দরকার হয়। এবার আমাদের সি এর জন্য কি কম্পাইলার লাগে? আমাদের সি এর জন্য লাগে হচ্ছে জিসিসি কম্পাইলার লাগে। এবার জিসিসি কম্পাইলার কোথায় পাবি? জিসিসি কম্পাইলার পাবি হচ্ছে তোরা গুগলে গিয়ে সার্চ করবি আবার মিন জিডব্লিউ ডাউনলোড। এই মিন জিডব্লিউ যখন লিখবি তোরা দেখবি এই সোর্স ফ্লোজের যে ফার্স্ট লিঙ্কটা আছে মিন জিডব্লিউ জিএনইউ ফর উইন্ডোজ ডাউনলোড, এখান থেকে কিন্তু তোরা ডাউনলোড করতে পারবি। এই লিঙ্কটা ক্লিক করে কিন্তু তোরা ডাউনলোড করতে পারবি। আমি এই লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। এবার যারা শুধুমাত্র ভিএস কোড ইনস্টল করে কোড লিখতে যাবি তাদের কিন্তু কোড চলবে না, তাদের কিন্তু এই কম্পাইলারটা দরকার, যেটার নাম হচ্ছে মিন জিডব্লিউ। এটা হচ্ছে আমাদের যে কোডটা লিখবো সেটাকে মেশিন রিডেবল ফরম্যাটে বানিয়ে দেবে। ওকে, মানে 0 আর 1 এ কনভার্ট করে দেবে। তো এই দুটো কিন্তু আমাদের লাগবে, এই দুটো ছাড়া কিন্তু আমরা কোড লিখতে পারবো না, ঠিক আছে? আশা করি এই দুটো জিনিস তোরা ইনস্টল করে নিবি তোদের ল্যাপটপে। না ল্যাপটপে থাকলে কিন্তু তোরা সি এর কোড লিখতে পারবি না। ওকে, এছাড়া সি এর আরেকটা জায়গায় কোড লেখা যায় যেটাকে বলা হয় অনলাইন কম্পাইলার, ঠিক আছে? অনলাইন কম্পাইলার। এবার যাদের কাছে এখন এই মুহূর্তে ল্যাপটপ নেই তারা তাহলে কি করবি? তারা এই অনলাইন কম্পাইলারটা ইউজ করবি। দেখ আমি দেখিয়ে দিচ্ছি, এটা তোরা মোবাইল ফোন থেকেও ইউজ করতে পারিস। জিডিবি কম্পাইলার, দেখ জিডিবি কম্পাইলার। এবার ফার্স্ট লিঙ্কটা ক্লিক করবি। ক্লিক করার পরে এই সাইডে দেখবি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট অপশন আছে। সিলেক্ট করে যখন সি লিখবি
তখন কিন্তু এইখানে তোরা কোড লিখতে পারবি। ওকে, আমি এটার লিঙ্কও তোদের দিয়ে দিচ্ছি যাতে তোদের পরে খুঁজতে না কোনো অসুবিধা হয়। ওকে, যারা অনলাইন থেকে করতে চাস তারা কিন্তু এই লিঙ্কটায় কাজ করতে পারবে। এরপর চলে আসবো আমি হচ্ছে আমাদের মেন জায়গায় বা মেন টপিকে, ঠিক আছে, যেটা হচ্ছে ভ্যারিয়েবল। এরপর জানতে হবে আমাদের ভ্যারিয়েবল কি। ওকে, তো লেখা যাক। আমাদের সিটে এবার চলে এসেছি। ফার্স্ট আমাদের টপিক হচ্ছে আমাদের যেটা জানতে হবে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কি? দেখ, আমরা জল রাখার জন্য যেমন কন্টেনার ইউজ করি বা কোনো পাত্র ইউজ করি বা বোতল ইউজ করি বা কোনো খাবারকে রাখার জন্য যেমন কোনো কন্টেনার ইউজ করি, তেমনই কম্পিউটার সিস্টেমে কোনো ডেটাকে রাখার জন্য আমরা কি ইউজ করব? কোনো মেমোরি স্পেস। তো ভ্যারিয়েবল হলো এমন একটা জিনিস যেটা হচ্ছে ডেটাকে ধরে রাখবে। তো আমরা বলতে পারি ইটস লাইক এ কন্টেনার দ্যাট হোল্ড ডেটা। ওকে, ইটস লাইক আ container that holds data, or আমি বলতে পারি স্টোর ডেটা। আমরা কিন্তু এটাও বলতে পারি হোল্ড ডেটা বা স্টোর ডেটা। খুব ভালো কথা। এবার ধরে রাখ ভেরিয়েবল একটা বক্স, যে বক্সের মধ্যে আমরা কোনো ডেটাকে রাখি। ওকে, যে বক্সের মধ্যে আমরা কোনো ডেটাকে রাখি। এরপর হচ্ছে ভেরিয়েবল আমাদের কি করে লিখতে হয়। দেখ, সিতে ভেরিয়েবল লেখার নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হয় টাইপ। আমি অ্যাকচুয়ালি সিনট্যাক্স লিখছি কি করে সিতে ভেরিয়েবল লিখতে হয়। প্রথম লিখতে হয় তোদের টাইপ, তারপর তোদের লিখতে হয় ভ্যারিয়েবল নেম ইজ ইকুয়াল টু ভ্যালু, দিয়ে তোদের একটা সেমিকোলন দিতে হয়। এবার এই সেমিকোলনটা হচ্ছে মাস্ট দিতেই হবে। এটা যদি আমরা না দিই তাহলে কিন্তু আমাদের এরর দেবে। আর এই সেমিকোলনটা কি বোঝায়? যে এই যে আমরা 1 নম্বর লাইনটা লিখলাম এটা শেষ হলো, মানে সেমিকোলন ইজ জাস্ট এ টার্মিনেটর। একটা লাইনকে জাস্ট টার্মিনেট করলো। ওকে, এরপর টাইপ, এখানে যে কথাটা লিখছে টাইপ মানে কি? আমরা সিতে বিভিন্ন ধরনের ডেটা স্টোর করতে পারি। ওকে, যেমন হতে পারে কোনো ইন্টিজার, হতে পারে কোনো ফ্লোটিং পয়েন্ট ভ্যালু, হতে পারে কোনো ক্যারেক্টার ভ্যালু, ডিফারেন্ট ভ্যালু কিন্তু স্টোর করতে পারি। এবার আমরা যখন ইন্টিজার স্টোর করব তার জন্য শর্ট ফর্মে আমাদের লিখতে হয় ইন্ট ডেটা টাইপ। ওকে, যখন আমরা ফ্লোট লিখবো মানে ফ্লোটিং পয়েন্ট কোনো ভ্যালু লিখবো তখন লিখবো ফ্লোট ডেটা টাইপ। যখন ক্যারেক্টার টাইপের কোনো ডেটাকে স্টোর করতে যাবো তখন লিখবো ক্যার ডেটা টাইপ। এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমি ডেটা টাইপ পরে পড়াবো, এখন তোদের জাস্ট ইন্ট্রোডাকশন চলছে। ওকে, তো ধর আমি একটা কোনো ইন্টিজার টাইপের ভ্যালু স্টোর করতে চাইছি, তো কিভাবে লিখবো? ইন্টিজার, এখানে বলেছে ভ্যারিয়েবল নেম, আমি ভ্যারিয়েবল নেম যা ইচ্ছা দিতে পারি। আমি দিচ্ছি এজ ইজ ইকুয়াল টু 23 দিয়ে সেমিকোলন। এটা হচ্ছে আমাদের ইন্টিজার। এবার ধর আমি লিখছি কোনো ফ্লোটিং পয়েন্ট ভ্যালু স্টোর করছি, যেমন ধর আমি কোনো সাবজেক্টের মার্ক স্টোর করতে চাইছি, কত পেয়েছে সে। তো ফ্লোট মার্কস ইজ ইকুয়াল টু 9.1। ওকে, যেখানে পয়েন্ট কোনো কিছু সামথিং ভ্যালু থাকে তাকে বলা হয় ফ্লোটিং পয়েন্ট ভ্যালু। আবার যদি আমি ক্যার নেম বা ক্যার গ্রেড লিখতে চাই, কোনো গ্রেড, কত গ্রেড পেয়েছে সে এক্সামে, তখন আমি লিখবো সে ধর এ পেয়েছে। এটাকে কিন্তু সিঙ্গেল কোটের মধ্যে রাখতে হবে। কোনো ক্যারেক্টারকে কিন্তু সব সময় সিঙ্গেল কোটের মধ্যে রাখতে হবে। তোরা যদি সিঙ্গেল কোটের বাইরে লিখিস তাহলে কিন্তু চলবে না। তো এইভাবে কিন্তু আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়। যখন আমরা লিখি ইন্ট
এজ ইজ ইকুয়াল টু 23। তার মানে কি? তার মানে হচ্ছে মেমোরিতে আমার একটা জায়গা ক্রিয়েট হবে, সেই যে জায়গাটা তার নাম হবে এজ, এন্ড তার মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে 23। সিম্পলি এটা তোরা বুঝে রাখ। আমরা যখন ইন্ট এজ 23 লিখি এটা হয়। ধর আমি লিখছি ফ্লোট মার্কস ইজ ইকুয়াল টু 10.0 দিয়ে সেমিকোলন দিয়ে দিলাম, ঠিক আছে? তো এর মানে কি? এর মানে হচ্ছে মেমোরিতে আমার একটা জায়গা ক্রিয়েট হবে। কি ধরনের জায়গা? একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু রাখার জায়গা, যেখানে কিন্তু আমি শুধুমাত্র কোনো ফ্লোটিং পয়েন্ট ভ্যালুকেই রাখতে পারি। এখানে কিন্তু আমি কোনো ইন্টিজার কিন্তু স্টোর করতে পারবো না। যদি স্টোর করতে চাই তাহলে কিন্তু আমরা এরারের সম্মুখীন হব। এটা কিন্তু তোদের মাথায় রাখতে হবে, ওকে? এবার হচ্ছে দেখ, তো আমরা ইন্টিজার ভ্যালু কিরকম হয়? ইন্টিজার ভ্যালু হতে পারে 23 বা -23 হতে পারে, দুটোই স্টোর করতে পারি। ফ্লোট আমরা 10.0 স্টোর করতে পারি, -9.2 স্টোর করতে পারি। ক্যারেক্টারের মধ্যে আমরা এ বি সি ডি সমস্ত কিছু ক্যারেক্টার স্টোর করতে পারি। এইগুলো হচ্ছে আমাদের পদ্ধতি, ওকে? এরপর আমি তোদের ভিএস কোডে নিয়ে যাচ্ছি। দেখ ভিএস কোডে কিভাবে লিখতে হয়। দেখ এটা হচ্ছে আমার ভিএস কোড। ফার্স্টে ক্লিক করলাম, ভিএস কোডটা আমার এখন ওপেন হচ্ছে। তোরা যখন ফার্স্ট টাইমে ওপেন করবি তোদের ইন্টারফেসটা একটু অন্য থাকবে। তোরা হচ্ছে প্রথমে একটা ডেস্কটপে একটা ফোল্ডার বানিয়ে নিবি। কিরকম ফোল্ডার? এই সি প্রোগ্রামিং এর একটা ফোল্ডার। আশা করি তোরা ফোল্ডার বানাতে জানিস। যখন তোদের ফোল্ডার বানানো হয়ে যাবে তখন ভিএস কোডে যাবি। এই সাইডের অপশানে দেখবি একটা ফাইল বলে অপশান আছে, ফাইল। এই ফাইলে ক্লিক করবি, তখন দেখবি ওপেন ফোল্ডার। এর শর্টকাট কি? Ctrl+K, Ctrl+O। ঠিক আছে, শর্টকাট দিয়েও খুলতে পারিস। ফোল্ডারটা ক্লিক করলি, ফোল্ডারটা কোথায় আছে? আমার ডেস্কটপে আছে। ডেস্কটপে দেখ সি প্রোগ্রামিং এর ফোল্ডার আছে, এটাকে ক্লিক করলাম, সিলেক্ট ফোল্ডার করলাম। দেখ এই ফোল্ডারটা কিন্তু আমার ভিএস কোডে ওপেন হয়ে যাবে। এবার এই ফোল্ডারটা ওপেন হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছিস। এরপর আমাদের এখানে একটা কি ফাইল ক্রিয়েট করছি আমরা। ধর আমরা ফাইলের নাম দিচ্ছি বেসিক। তো ফাইল ফোল্ডারের মধ্যে আবার ফাইল কি মানে কোনো ফোল্ডার কি করে ক্রিয়েট করব? দেখ আমি ফোল্ডারের মধ্যে ফোল্ডার ক্রিয়েট করছি। তো এই ব্ল্যাঙ্ক জায়গায় ক্লিক করলাম, দিয়ে সেকেন্ড আইকনটা দেখ নিউ ফোল্ডার বলে হোভার করলে দেখ নিউ ফোল্ডার আসছে। তো এটাই ক্লিক করলাম, এখানে দিচ্ছি আমি ধর বেসিক্স। এবার এর মধ্যে আমি ফাইল বানাবো, ওকে? এর মধ্যে আমি কোনো একটা ফাইল বানাচ্ছি। ধর আমি দিচ্ছি ফার্স্ট ডট সি। এবার ডট সি কেন দিলাম? ডট সি হচ্ছে এক্সটেনশন। এবার এখানে আয়, সি প্রোগ্রামিং এর কোনো ফাইল যখন আমি ক্রিয়েট করব প্রথমে কি দিতে হয়? ফাইল নেম ডট এক্সটেনশন। এবার এক্সটেনশন মানে কি? এক্সটেনশন মানে হচ্ছে আমাদের কম্পাইলারকে বোঝানো যে আমরা কোন ল্যাঙ্গুয়েজে কোড লিখতে চলেছি, ওকে? ফাইল নেম যেমন আমি দিলাম ফার্স্ট ডট সি। ডট সি হলো সি প্রোগ্রামিং এর এক্সটেনশন। ঠিক তেমনি আমাদের সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন কি? ডট সিপিপি। আমাদের পাইথন দিয়ে যদি কোড লিখি তাহলে তার এক্সটেনশন কেমন হয়? ডট পিওয়াই, ওকে? এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো আমরা আপাতত এখন সি করছি, তো সি প্রোগ্রামিং এর প্রত্যেকটা ফাইল কিন্তু আমি ডট সি দিয়েই ক্রিয়েট করব। এরপর আসা যাক, এরপর আমি কিছু লাইন লিখছি এখন। এই লাইনগুলো এখন তোদের মাথায় রাখতে হবে না, পরে এইসব যে জিনিসগুলো লিখছি এর ইউনিট আসবে, মানে কিভাবে জিনিসগুলো হচ্ছে। তাও আমি এক্সপ্লেন করে দেবো একটু। তো আমাদের একটা সি প্রোগ্রামিং এর স্ট্রাকচার হচ্ছে এরকম। আমাদের কি লিখতে হয়? হ্যাজ ইনক্লুড। দেখ আমরা যদি অনলাইন কম্পাইলারে যাই, দেখ এইখানেও লেখা আছে হ্যাজ ইনক্লুড stdio.h। দেখ
ঠিক আছে, আমি ধর এই কোডটাকে তোদের কপি করলাম, দিয়ে আমি তোদের এখানে কোডটাকে পেস্ট করলাম। ঠিক আছে, এরকম কিন্তু আমাদের একটা ফরমেশন আসে। এবার তোরা এখন এই ইন্ট মেন বা হ্যাশ ইনক্লুড stdio.h এগুলোর কথা ভুলে যা, এন্ড এটার কথাও ভুলে যা। আমাদের ফার্স্ট কাজ কি, কোনো ভেরিয়েবল বানানো। কি টাইপের ভেরিয়েবল বানাবো আমরা? ইন্টিজার টাইপের ভেরিয়েবল বানাবো। তো কিভাবে করব? ইন্ট ফার্স্টে লিখতে হয় আমাদের ডেটা টাইপ। তো লিখতে হয় ডেটা টাইপ। তারপরে দিতে হয় আমাদের ভ্যারিয়েবল নেম, তারপর দিতে হয় আমাদের ইজ ইকুয়াল টু, তারপর দিতে হয় আমাদের কোনো ভ্যালু, দিয়ে আমাদের সেমিকোলন দিতে হয়। এটা হচ্ছে আমাদের সিনট্যাক্স। এরপর আমরা তাহলে কিভাবে লিখবো? আমরা কোনো ইন্টিজার টাইপের ডেটা স্টোর করতে চাইছি, তাহলে ইন্ট ভ্যারিয়েবলের নাম কি এজ ইজ ইকুয়াল টু আমি দিচ্ছি 23, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফরম্যাট। ওকে, যদি আমি ফ্লোটিং পয়েন্ট কোনো ভ্যালু বানাই, তো ফ্লোট মার্কস ইজ ইকুয়াল টু ফ্লোটিং পয়েন্ট ভ্যালু বলছি আমি 23.56 এরকম। ওকে, এবার আমি কোনো ক্যারেক্টারকে স্টোর করতে চাইছি, তো ক্যার গ্রেড, গ্রেড হচ্ছে ভ্যারিয়েবলের নাম, কত গ্রেড পেয়েছে সেই স্টুডেন্টটা গ্রেড পেয়েছে হচ্ছে এ। তো এটাকে কোটেশনের মধ্যে রাখলেই হবে। ওকে, একবার আমি এটাকে অফ করে অন করছি। দিয়ে আমাদের কলম, এটা হচ্ছে আমাদের ফরম্যাট। ওকে, এবার তাহলে তোরা বলবি দাদা এইটা কি, এটা কি, এটা কি? আমি আসছি এক এক করে। এই হ্যাশ ইনক্লুড stdio.h আমাদের কোনো সি প্রোগ্রামিং লিখতে গেলে একদম ওপরে এইটা লিখতে হয়। এটাকে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ বলে দিতে পারিস, লিখতেই হবে, এটা ছাড়া কিন্তু সি এর কোড আমাদের রান করবে না। হ্যাশ ইনক্লুড stdio.h। এবার হ্যাশ কি? হ্যাশ হচ্ছে আমাদের প্রি প্রসেসর। আমাদের প্রি প্রসেসর বলে ইউনিট আছে, আমরা সেখানে গিয়ে দেখবো কি। এবার stdio কি? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। ওকে, stdio ফুল ফর্ম। এবার ডট এইচ কি? হেডার। এই হ্যাশ ইনক্লুড stdio.h কে বলা হয় হেডার ফাইল ইন সি, সিতে বলা হয় হেডার ফাইল। এবার এটা কাজ কি? আমি বলছি ধর বেসিক্যালি মানে আমাদের পুরো জিনিসটা লিখতে হয় না, আমাদের আগে থেকে কিছু জিনিস লেখা থাকে, তার বেসিসে আমরা কাজ করি। এই আগে থেকে যে জিনিসটা লেখা আছে সেটা হ্যাশ ইনক্লুড stdio.h এর মধ্যে লেখা আছে। আপাতত জেনে রাখ, হ্যাশকে বলা হয় প্রি প্রসেসর। আমরা কোনো কিছু ইনক্লুড করছি আমাদের ফাইলের মধ্যে, কি ইনক্লুড করছি? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। ডট এইচটা হচ্ছে ওই হেডারের এক্সটেনশনটা। ঠিক আছে, এটা আমাদের লিখতে হয়। তারপরে কি দেয়া আছে? ইন্ট মেন। এবার ইন্টের কথাটা এখন গুলি মার, মেনটা দেখ। মেন হচ্ছে আমাদের একটা ফাংশন। এবার ফাংশন কি? এটাও সি একটা ইউনিট আছে। ফাংশন হচ্ছে আমাদের এমন একটা জিনিস বা এমন একটা ব্লক অফ কোড রানস when it call, মানে ফাংশন হচ্ছে এমন একটা কোড যখন এটাকে ডাকা হয় তখন এটা রান করে। মানে জেনে রাখ যে এই মেনের ভিতরে আমাদের আগে থেকে কিছু লেখা আছে, সেই লেখাটা কোথায় আছে? stdio.h এর মধ্যে। আমরা যখন কল করছি, কল এবার কি করে করতে হয় ফাংশনকে? যখনই দেখবি কোনো কিছুর পর একটা ওপেন প্যারেনথেসিস একটা ক্লোজ প্যারেনথেসিস দেওয়া আছে, তখনই জানবি কোনো ফাংশন কল হচ্ছে। ঠিক আছে, এই মেন, এটাকে বলা হয় মেন ফাংশন। তো এটা হচ্ছে আমাদের ফাংশন। জেনে রাখ এটা একটা আমাদের ফাংশন, এটা আমাদের দিতে হয়, এটা আমাদের সিনট্যাক্সের মধ্যে আছে, এটা আমাদের রুলস এর মধ্যে আছে, এটা না দিলে কোডে আমাদের এরর আসে। আর ফাংশন কি? একটা ব্লক অফ কোড, কিছু লাইনের কোড। এটা কখন চলে? যখন এটাকে আমরা কল করি। কিভাবে কল করি? বাই ইউজিং দিস প্যারেনথেসিস।
এইভাবে কিন্তু আমরা কল করতে পারি কোনো কোডকে। ওকে, আশা করি এই ব্যাপারগুলো তোদের এখান পর্যন্ত ক্লিয়ার। ওকে, চল এরপর তোরা বলবি তাহলে রিটার্নটা। এখানে আমার একটা কথা ছিল রিটার্ন। সমস্ত জিনিসে আমরা পরে আসবো, এখন জেনে রাখ এটা হচ্ছে আমাদের সিনট্যাক্স। আশা করি এই তিনটে লাইন যদি বুঝতে পারিস তাহলে পরে সব ধীরে ধীরে বুঝতে পারবি, ঠিক আছে? এরপর আমি একটা জিনিস জিনিস বোঝাই, তোদের দুটো জিনিস হয়, একটাকে বলা হয় ডিক্লারেশন, আরেকটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। এবার ডিক্লারেশন মানে কি? ডিক্লারেশন মানে হচ্ছে আমি লিখছি ইন্ট এজ, তার মানে আমি কম্পাইলারকে কি বললাম? কম্পাইলারকে বললাম যে মেমোরিতে একটা জায়গা ক্রিয়েট করো এজ নামে, জাস্ট এর মধ্যে এখন কিন্তু কোনো ভ্যালু নেই, দেখ আমি সেমিকোলন দিয়ে টার্মিনেট করে দিয়েছি। এবার ইনিশিয়ালাইজেশন মানে কি? এর মধ্যে গিয়ে একটা ভ্যালু স্টোর করো, মানে এজ ইজ ইকুয়াল টু 23, মানে এখন এজের মধ্যে 23 স্টোর হয়ে যাবে। আমরা এইভাবেও কিন্তু লিখতে পারি, ইনিশিয়ালাইজেশন, ডিক্লারেশন এন্ড ইনিশিয়ালাইজেশন। এবার এটাকে এত ভেঙে লেখা হয় না, তো ইনিশিয়ালাইজেশন আর ডিক্লারেশনকে একটা লাইনেই লিখে দেওয়া যায়, ইন্ট এজ ইজ ইকুয়াল টু 23। কিন্তু এই কনসেপ্টটা আমাদের পরে লাগবে যখন আমরা অন্য কোনো প্রবলেম সলভ করব পার্টিকুলার। ওকে, দেখ আমি এটা করে দেখাচ্ছি তোদেরকে। এখানটাকে আমি এটা কি করলাম পরে বলছি, কমেন্ট আউট করে দিয়েছি। আমি লিখছি ইন্ট এজ, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ডিক্লারেশন। এবার এজ ইজ ইকুয়াল টু 23, মানে কি আমি এজের মধ্যে এখন জাস্ট 23 রেখে দিলাম। ওকে, ক্লিয়ার? এবার এটাকে আমরা একটা সিঙ্গেল লাইনেও লিখতে পারি, ইন্ট এজ ইজ ইকুয়াল টু 23, মানে ইনিশিয়ালাইজেশন আর ডিক্লারেশন যখন একটা লাইনেই হবে আমরা করে দিতে পারি, এটা দিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। এরপর আমাদের দেখতে হবে, এগুলো তো আমরা কিছু ইনপুট দিচ্ছি, আমাদের আউটপুট ভেরিয়েবলটা কি আমাদের দেখতে হবে। ওকে, আউটপুট আমরা সিটে কি করে লিখতে পারি? সিতে আমরা আউটপুট লিখতে পারি, তার জন্য একটা ফাংশন ইউজ করা হয়। এবার এই ফাংশন গুলো আমরা যে ইউজ করছি, যে তোকে আমি বললাম আগে ফাংশন কি একটা ব্লক অফ কোড। তো এই কোডগুলো আছে কোথায় আমরা দেখতে পাচ্ছি না, কারণ এই কোডগুলো আছে আমাদের ওই হেডার ফাইলের মধ্যে। এবার হেডার ফাইলটার নাম কি ছিল? হ্যাশ ইনক্লুড stdio.h, এই হেডার ফাইলের মধ্যে কিন্তু আমাদের কোডগুলো আছে। ওকে, এরপর আমরা আউটপুট দেখবো, কিছু ডিসপ্লেতে আউটপুট দেখতে চাই। ওকে, আউটপুট দেখার জন্য আমাদের একটা ফাংশন ইউজ করতে হয়। ইন দ্য সি প্রোগ্রামিং দ্য ফাংশন ইজ কল্ড printf, তার মধ্যে এরকম ব্র্যাকেট দিতে হয়। আমি বলেছি ব্র্যাকেট মানে কোনো ফাংশন কল, তার মধ্যে আমি লিখছি ধর হ্যালো রাজদীপ, দিয়ে আমি কোটেশন দিয়ে দিলাম। এটা যদি আমি রান করাই আমার আউটপুট স্ক্রিনে, বা অনেক সময় বলা হয় টার্মিনাল, টার্মিনালে আমরা একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে শুধুমাত্র হ্যালো রাজদীপ। তাহলে করে দেখানো যাক এটা ভিএস কোডে, চল যাওয়া যাক। এটাকে আমি একটা জিনিস করলাম, পরে বলছি এটা কি করছি। বারবার লিখছি printf হ্যালো রাজদীপ, দিয়ে লাস্টে আমাকে একটা সেমিকোলন দিতে হবে। এবার এই কোডটাকে আমি যদি রান করাই তাহলে দেখ কি আমার আউটপুট আসে। দেখ আমার আউটপুটে কি আসছে? হ্যালো রাজদীপ কিন্তু আসছে। তো কোন ফাংশনের মাধ্যমে আমরা আউটপুট জেনারেট করতে পারি? সিতে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে কিন্তু আমরা আউটপুট জেনারেট করতে পারি। এরপর তাহলে ধর আমি একটা কোনো ভ্যারিয়েবলের মধ্যে, এবার এটা কি করছি বলে দিই। এই যে আমি কোনো কোডের আগে, ধর আমার এই একটা কোড লেখা আছে ইন্টিজার
এজ ইজ ইকুয়াল টু 32। এবার এই কোডের আগে যদি আমি দুটো স্ল্যাশ দিয়ে দিই, দুটো যদি আমি ফ্রন্ট স্ল্যাশ দিয়ে দিই, এটাকে বলা হয় ফ্রন্ট স্ল্যাশ যদি দিই, তাহলে এই লাইনটা হয়ে গেল কমেন্ট। এবার কমেন্ট মানে কি? কমেন্ট মানে হচ্ছে এই লাইনটা আর এক্সিকিউট হবে না, এক্সিকিউট হবে না। কম্পাইলার এই লাইনটাকে ইগনোর করে দেবে। ধর আমার এরকম লেখা আছে int age is equal to 22, float m is equal to the 3.5 and char grade is equal to দেয়া আছে আমার a। ওকে, যদি আমার এইখানে কোনো কিছু কমেন্ট করা থাকে এইভাবে, মানে দুটো লাইন দেওয়া আছে, তো আমাদের কম্পাইলার প্রথম এই লাইনটা রিড করবে, দেখবে ঠিক আছে, এই লাইনটাকে কিন্তু রিড করবে না, ডাইরেক্ট জাম্প করবে কোথায়? এই লাইনটাতে। তো আমাদের কমেন্ট কেন দেওয়া হয়? আমাদের বোঝানো হয় যে আমরা কোন জায়গায় কি কি পারফর্ম করতে চলেছি। ওকে, সেই জন্য কিন্তু আমাদের কমেন্ট ইউজ করা হয়। এটা একটা গুড প্রোগ্রামিং প্র্যাকটিস, যে কমেন্ট যারা দেয় তারা খুব ভালো ইঞ্জিনিয়ার, এরকম একটা বলা হয়। মানে কমেন্ট দিলে, ধর তুই একটা কোনো কোম্পানিতে কোড লিখেছিস, কোনো সফটওয়্যার ডেভেলপ করেছিস, কোনো কোড লিখেছিস, এবার তুই ধর রিজাইন দিয়ে চলে গেলি, অন্য একটা কেউ এলো তোর জায়গায়, এবার সে ধর তোর কোডটা পড়ার চেষ্টা করছে, কিছুই বুঝতে পারছে না। এবার তুই যদি কিছু কমেন্ট করে কোনো স্টেটমেন্ট দিয়ে লিখে রাখিস, তাহলে কি তার রিডেবিলিটিটা বাড়বে, সে সেই কোডটা পড়ে বুঝতে পারবে সেখানে কি লেখার চেষ্টা করা হয়েছে। সেই জন্য কিন্তু আমাদের কমেন্ট করা হয়, আর এই কমেন্টটাকে বলা হয় সিঙ্গেল লাইন কমেন্ট। ওকে, তাহলে এবার যা যা একটা নেক্সট কনসেপ্ট দেখ। দেখ, আমরা সি এর কোন একটা ফাইল বানিয়েছিলাম fast.c, আমরা কিন্তু এই fast.exe টা বানাইনি। তাহলে exe টা কি? এটা একটা এক্সিকিউটেবল ফাইল। এবার এক্সিকিউটেবল ফাইল কি? দেখ, এই ফাইলটাই কম্পাইলার বুঝতে পারে আমাদের, এই যেটা দেখাচ্ছি এক্সিকিউটেবল ফাইল, .exe ফাইল বলা হয় এটাকে। আমি এইটা নিয়ে পরে আসবো আরো ভালোভাবে। ওকে, এক্সিকিউটেবল ফাইলের গল্প নিয়ে। তাহলে আমি বলছি ইন্ট, এখানে আছে আমার ইন্ট এজ ইজ ইকুয়াল টু 23। এবার আমি এই ভ্যালুটাকে প্রিন্ট করাতে চাই, তো কিভাবে প্রিন্ট করাবো? প্রিন্ট এফ, এর মধ্যে যদি আমি এজ দিয়ে দিই, দিয়ে যদি আমি সেমিকোলন দিই, তাহলে কি প্রিন্ট হবে? দেখা যাক, রান করিয়ে। দেখা যাক, রান করিয়ে। না, রান কিন্তু আমাদের হলো না, আমাদের কিন্তু এটা এরর জেনারেট করছে। দেখ এখানে, এবার এররটা দেখ কি, দেখ ওয়ার্নিং দিচ্ছে কোনো পাসিং আর্গুমেন্ট প্রিন্টএফ মেক এস পয়েন্টার সামথিং, একটা এখানে একটা ভুল দিয়েছে। এবার অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডাইরেক্ট কিন্তু এইভাবে করা যায়, প্রিন্ট করানো যায়, কিন্তু সিতে এইভাবে প্রিন্ট করানো যায় না। সিতে একটা জিনিস ইউজ করতে হয়, তাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। ঠিক আছে, আমরা এই ফরম্যাট স্পেসিফায়ার ইন ডিটেলস আবার পরে আসবো, কারণ আজকে আমি বেসিক জিনিস পড়াচ্ছি। ফরম্যাট স্পেসিফায়ার, এই ফরম্যাট স্পেসিফায়ার কিন্তু আমাদের জানতে হয়। এই ফরম্যাট স্পেসিফায়ার না জানলে কিন্তু আমরা কাজ করতে পারি না। ওকে, তো ফরম্যাট স্পেসিফায়ারটা কি? আমাদের একটা জিনিস দিতে হয়, ধর আমি বলছি পার্সেন্টেজ ডি, কার জন্য দিতে হয়? কোনো ইন্টিজার টাইপ ভ্যালুকে ডিসপ্লে করানোর জন্য। কোনো ফ্লোটিং পয়েন্ট ভ্যালুকে ডিসপ্লে করানোর জন্য পার্সেন্টেজ এফ ইউজ করা হয়, আর কোনো ক্যারেক্টার টাইপের ভ্যালুকে ডিসপ্লে করার জন্য পার্সেন্টেজ সি ইউজ করা হয় ক্যারেক্টারের জন্য। এই তিনটে আপাতত জেনে রাখ, অনেকগুলো টাইপ আছে, আমি পরে ধীরে ধীরে আরো শেখাবো। ওকে, তাহলে আমি এই এজের ভ্যালুটাকে প্রিন্ট করতে পারবো কিভাবে? দেখ সিনট্যাক্সটা দেখ, এরকম একটা কোটেশনের মধ্যে পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজটা দিতেই হবে, পার্সেন্টেজ না দিলে কিন্তু আমাদের কোড রান করবে না। কমা দিতে হবে, দিয়ে লিখতে হবে এজ, দিয়ে লিখতে হবে আমাদের ভ্যারিয়েবলের নামটা। এবার যদি আমি প্রিন্ট করাতে চাই, দেখ কিন্তু আমার প্রিন্ট করে দেবে। দেখ আমাদের 23 কিন্তু প্রিন্ট হয়ে গেল। এবার আমি এখানে আরেকটু সুন্দর লাগার জন্য করে দিচ্ছি মাই এজ, একটা কোনো স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি মাই এজ ইজ, এবার দেখ জিনিসটা আরো দেখতে ভালো লাগবে। দেখ মাই এজ ইজ 23। ওকে, আশা করি বুঝতে পেরেছিস, না বুঝতে পারলে জানাবি।
নেক্সট, এরপর আমি তো ইন্টিজারকে দেখালাম, তাহলে আমি একটা ফ্লোটিং দেখাই। ফ্লোট মার্কস বা জিপিএ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, হচ্ছে 9.7 দেওয়া আছে। আর একটা দেওয়া আছে ক্যার মানে গ্রেড দেওয়া আছে, গ্রেড ইজ ইকুয়াল টু আমি ধরছি দেওয়া আছে হচ্ছে ও। ওকে, তো এই দুটোকে কি করে প্রিন্ট করাবো? তো ফার্স্টে হচ্ছে প্রিন্ট এফ মাই জিপিএ ইজ, এটা কি ধরনের ভ্যালু? একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু। ফ্লোটিং পয়েন্ট ভ্যালুকে কিভাবে দেখানো হয়? পার্সেন্টেজ এফ দিয়ে দেখানো হয়, কোলন, কোলনটা ভিতরে দেবো, ঠিক আছে, কোলনটা বাইরে দিলে হবে না। জিপিএ ইজ, এখানে একটা কোলন দিলাম, বাইরে গিয়ে একটা কমা দিতে হবে, এন্ড তো জিপি এর ভ্যালুটাকে জাস্ট পাস করতে হবে, জিপি এর ভ্যালুটাকে মানে যেটা আমরা স্টোর করে রেখেছি, দিয়ে আমাদের সেমিকোলন। নেক্সট প্রিন্টএফ মাই গ্রেড ইজ, এখানে একটা কোলন দিতে হবে, দিয়ে আমার ক্যারেক্টারের জন্য কি বলেছিলাম, ক্যারেক্টারের জন্য পার্সেন্টেজ সি, পার্সেন্টেজ সি ফর ক্যারেক্টার, কমা দিয়ে এখানে আমাদের কি লিখতে হবে, গ্রেড। গ্রেডটা বড় হাতে দিলে হবে না, গ্রেডটা ছোট হাতেই দিতে হবে। ওকে, দিয়ে আমাদের একটা সেমিকোলন। এবার যদি আমি কোডটা রান করাই তাহলে কি চলবে দেখ, দেখ এখানে কি বলছে, মাই গ্রেড ইজ সামথিং 9.7000 নিয়েছে একটা, দেওয়ার পর মাই গ্রেড ইজ ও। ঠিক আছে, কিন্তু দুটো জিনিস একই লাইনে প্রিন্ট হয়ে গেছে, তাই না? তো আমি লাইনটাকে চেঞ্জ করতে চাইছি, মানে যেমন এইখানে দেখাচ্ছে তেমন এখানেও দেখাবে। তো লাইন চেঞ্জ করার জন্য আমাদেরকে দিতে হয় একটা ব্যাকস্ল্যাশ এন। ব্যাকস্ল্যাশ এন কি করে আমাদের যে এই লাইনটাকে চেঞ্জ করে দেয়, দেখ কিভাবে চেঞ্জ করবে। দেখ, মাই গ্রেড ইজ সামথিং একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু এন্ড মাই গ্রেড ইজ ও। তো এই ব্যাকস্ল্যাশ এন হচ্ছে আমাদের লাইন চেঞ্জ করতে সাহায্য করে। আশা করি মাথায় ঢুকে গেছে জিনিসগুলো। ওকে, এবার এটাকে আমি কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট কিভাবে করছি, একসাথে কন্ট্রোল প্লাস ফ্রন্ট স্ল্যাশ এই ব্যাকস্ল্যাশ, ওকে, এইভাবে কিন্তু আমরা কমেন্ট করছি, একসাথে সিলেক্ট করে দিবি তাহলে হয়ে যাবে। এরপর আমাদের কনসেপ্ট হচ্ছে যে ধর বলছি আমাদের কোন একটা ভ্যারিয়েবলে ভ্যালু আছে, ধর আমি বলছি ইন্ট মাই নাম, আমার একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করেছি, তার মধ্যে আমি রেখেছি 15। এবার আমি আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করেছি আদার ইজ ইকুয়াল টু মাই নাম। এরপর যদি আমি প্রিন্টএফ করি পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি কমা দিয়ে মাই নামকে, ওকে, এন্ড আমি প্রিন্টএফ করি পার্সেন্টেজ ডি কমা দিয়ে আদার কে, আদার কে, তাহলে আমাদের কি হবে? আর এখানে নামটা ক্যাপিটাল ছিল, তো আমাকে নামটা ক্যাপিটালে লিখতে হবে না। ওকে, তো প্রিন্টএফ করে দেখা যাক কি আসছে। দেখ 15 মানে আমি এই 15-র মধ্যে রেখেছিলাম ভ্যালুটা, আমি একটা অন্য একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম কি নামে, আদার নামে। এই মাই নামে আমার যে ভ্যালুটা ছিল সেটা এই আদারে জাস্ট পুট করে দিলাম, ঠিক আছে।
আশা করি বুঝতে পেরেছিস কি করলাম এখানে দেখাই। আমি করেছিলাম ইন্ট মাই নাম ইজ ইকুয়াল টু আমি করেছিলাম 15 রেখেছিলাম। আর একটা কি করেছিলাম ইন্ট আদার ইজ ইকুয়াল টু মাই নাম। তারপরে আমি করেছিলাম প্রিন্টএফ পার্সেন্টেজ ডি কমা দিয়ে মাই নাম। আর একটা করেছিলাম প্রিন্টএফ পার্সেন্টেজ ডি কমা দিয়ে আদার। এটার মানে কি? এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি মাই নাম বলে একটা মানে মেমোরি লোকেশন ক্রিয়েট করেছি, সেখানে 15 রেখেছি। আবার আমি একটা জায়গা ক্রিয়েট করেছি আদার বলে, আদারে কি রেখেছি মাই নাম। এবার আমার মাই নামে কি আছে 15 আছে, জাস্ট আদারেও 15টা কপি হয়ে গেল। মানে একটা ভ্যারিয়েবলকে আমরা কিভাবে আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে কপি করাতে পারি জাস্ট সেটাই আমি দেখালাম এখানে। ওকে, আশা করি ক্লিয়ার। এরপর আমরা যে পার্টটায় যাব সেই পার্টটা হচ্ছে দুটো নাম্বারের অ্যাডিশন আমরা কি করে করব। মানে আমাকে ধর কেউ দিল 2 + 3 এর অ্যাডিশন করতে প্রোগ্রামিং এ, আমরা কিভাবে করব দেখ আমি দেখাচ্ছি। প্রথমে একটা ভ্যারিয়েবল নেব ইন্টিজার এক্স ইজ ইকুয়াল টু আমি নিয়ে নিলাম এখানে আমার 2 আছে, ইন্টিজার ওয়াই ইজ ইকুয়াল টু নিলাম এখানে আমার 3 আছে। এরপর আমি দুটোর অ্যাডিশন করব, তো ইন্টিজার জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই করলাম। তারপরে কি করলাম প্রিন্টএফ রেজাল্ট ইজ, আমাদের 2 + 3 করলে কি ভ্যালু আসবে, একটা ইন্টিজার ভ্যালু আসবে। ইন্টিজার ভ্যালুকে কি ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে দেখানো হয়, পার্সেন্টেজ ডি দিয়ে দেখানো হয়। তো পার্সেন্টেজ ডি কমা সেট। এবার আমি কি করলাম জাস্ট এক্স এর মধ্যে 2 রাখলাম, ওয়াই বলে জায়গার মধ্যে 3 রাখলাম, একটা নতুন জায়গা ক্রিয়েট করলাম জেড বলে, সেখানে কি হচ্ছে এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা স্টোর হচ্ছে, মানে 5 স্টোর হচ্ছে। দেনটা আমি প্রিন্ট করে দিলাম। এটা হচ্ছে দ্য কোড অ্যাডিশন অফ 2 নাম্বার, অ্যাডিশন অফ 2 নাম্বার, অ্যাডিশন অফ 2 নাম্বারের কোড। দেখ এই কোডটাকে যদি আমি রান করাই, অ্যাডিশন অফ 2, এটাকে আমি কমেন্ট আউট করে দিই একবার। এখানে লিখছি ইন্টিজার এক্স ইজ ইকুয়াল টু আমার 2 দিয়ে দিয়েছে, ওকে। ইন্টিজার ওয়াই ইজ ইকুয়াল টু আমার 3 আছে, ক্লিয়ার। এরপর করছি ইন্টিজার জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই দিয়ে কমা দিলাম, লাইনটাকে টার্মিনেট করলাম। এরপর করছি প্রিন্টএফ রেজাল্ট অফ 2 নাম্বার, বা রেজাল্ট ইজ সামথিং করে দিই, রেজাল্ট ইজ কোলন পার্সেন্টেজ ডি, কারণ আমার এটা একটা ইন্টিজার টাইপের ভ্যালু, কমা দিয়ে কি দেবো জেড কে রিটার্ন করবো, কারণ জেড এর মধ্যে আছে, দিয়ে আমি একটা কোলন দিয়ে দেবো। দেখ এই কোডটাকে যদি আমি রান করাই তাহলে আমার কি রেজাল্ট আসে, দেখ রেজাল্ট ইজ 5। এবার আমি এই লাইনটাকে একটু অন্যরকম ভাবে লেখার চেষ্টা করছি। দেখ প্রিন্টএফ অ্যাডিশন অফ পার্সেন্টেজ ডি addition of 2 number is কোলন দিয়ে পার্সেন্টেজ ডি কমা দিয়ে এখানে আমাদের সেট। এটা আমি দুভাবে লেখার চেষ্টা করলাম, যাতে এইভাবেও লিখতে পারিস তোরা, ডিফারেন্ট তোরা লিখতে পারিস। এটাকে যদি আমি রান করাই, সরি ডিবাগ নয় আর রান করাতে হবে। এখান থেকে কিছু একটা মিসিং হয়ে গেছে।
আমি ইন্ট মেন করেছিলাম তো, আচ্ছা এখানে একটা রিটার্ন 0, এটা আমার মিসিং, পরে বোঝাবো এই রিটার্ন 0 কাজটা কি। কোথায় প্রবলেম হচ্ছে কোডটায়? অ্যাকচুয়ালি কোনো প্রবলেম তো হওয়ার কথা নয়, দেখা যাক। তো 3 int z is equal to আমরা করছি x plus y, তারপরে আমরা করছি এখানে printf result is, এখানে একটা কোলন দিচ্ছি, %d কমা দিয়ে আমি জাস্ট z কে রেখে দিচ্ছি, z এন্ড আমি এখানে সেমিকোলন দিয়ে দিচ্ছি, দিয়ে যদি এটাকে রান করাই, দেখ আমার কিন্তু রেজাল্ট 5 আসছে। তো এখানে আমাদের আশা করি কোনো প্রবলেম নেই। এরপর আমরা কিন্তু একটা সিঙ্গেল লাইনে মাল্টিপল ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি। কিভাবে? আমি ধর লিখছি ইন্টিজার x ইজ ইকুয়াল টু 50, কমা y ইজ ইকুয়াল টু 60, কমা z ইজ ইকুয়াল টু 70। আমরা কিন্তু এটাও করতে পারি, ইনস্টেড অফ ইন্টিজার x ইজ ইকুয়াল টু 50, ইন্টিজার y ইজ ইকুয়াল টু 60, ইন্টিজার z ইজ ইকুয়াল টু 70। আমরা এটা না করে আমরা কিন্তু এটাও করতে পারি, এটাতে আমাদের কি টাইমটা সেভ হচ্ছে। এবার শুধুমাত্র যে টাইম সেভ হচ্ছে তা না, অনেক কিছু জিনিস সেভ হচ্ছে, আমরা কিন্তু এগুলো পরে বুঝতে পারবো অ্যাকচুয়ালি কি আমাদের হচ্ছে। ওকে, চল দেখা যাক তাহলে হয় নাকি এটা করে। তো এটাকে আমি একটু কমেন্ট করে দিই, আশা করি কমেন্ট করে তোরা শিখে গেছিস। ইন্টিজার x is equal to 50, comma integer y is equal to 60, comma integer z is equal to 70। আমি একটা লাইনেই তিনটে করে দিলাম, আর তিনটে ভ্যালুকেই প্রিন্টএফ করে দেখিয়ে দিচ্ছি। প্রিন্টএফ তিনটে ভ্যালু আছে, তাই %d %d তিনটে ভ্যালু আছে বলে তিনবার %d দিয়েছি, ঠিক আছে। PS কোডটা একটু প্রবলেম করছে, সাইন ইন করার প্রিন্টএফ, তো আমি তিনবারই %d দেবো, %d, বা এটা একবার দিলেও হয়। ওকে, তো আমি একবার দিয়েই করি এখন, পরে আমি দেখাবো তিনবার কেন ইউজ করতে হয়। %d, x, y, z দিয়ে আমি এটা করলাম। কিন্তু কিন্তু এটা দিলে আমি দেখতে পাচ্ছি যে আমার y/z নিচ্ছে না, কিভাবে সলভ হবে? তো আমি বললাম %d আমাকে দিতেই হবে, তিনটে ভ্যালুর জন্য আমাকে কিন্তু তিনটে %d দিতেই হবে, না হলে কিন্তু হবে না। আর এখানে ইন্ট লেখার কোনো দরকার নেই, আমরা কিন্তু এইভাবেই লিখে দিতে পারি। ওটা যদি রান করাই, দেখ আমাদের রান হয়ে গেছে 50, 60, 70। আশা করি বুঝতে পেরেছিস। এবার ধর আমি তিনটে জিনিসের অ্যাডিশন করছি, তখন কিন্তু আমার আর তিনটে %d দেওয়ার দরকার নেই, তখন কিন্তু একটা %d দিলেই হয়ে যাবে আমাদের। ওকে, দেখ শুধুমাত্র %d দিলাম, দিয়ে এখানে একটা লাইন লিখছি আমি, কি x প্লাস y প্লাস z দিয়ে আমি যদি এটাকে রান করাই, দেখ আমার কিন্তু 180 চলে এলো, 50 প্লাস 60 প্লাস 70 করলে কিন্তু আমাদের 180 এসে যায়। ওকে, আশা করি বুঝতে পেরেছিস এই জিনিসটা। এরপর এটাকে আমি আবার একটু অন্যরকম ভাবেও লিখতে পারি। কিরম ভাবে?
দেখ সেম জিনিসকে আমি অন্যরকম ভাবে লিখতে পারি। আমি লিখছি ইন্টিজার x, y, z দিয়ে আমি এখানে কলন দিয়ে দিলাম, দিয়ে আমি লিখছি x is equal to y is equal to z is equal to 20। মানে তিনটে ভ্যালুরই সেম, তিনটে ভেরিয়েবলেরই সেম ভ্যালু। মানে ধর কোথাও আছে এরকম সেম ভ্যালু দিতে হবে, x is equal to 20, y is equal to 20, z is equal to 20। তখন তুই শর্টকাটে কিভাবে লিখবি? তুই লিখবি ইন্টিজার x, y, z, x is equal to y is equal to z is equal to 20। এটা কিন্তু এটাকেই বোঝায় সিম্পলি। দেখ আমরা যদি করে দেখাতে পারি, printf %d কমা দিয়ে আমি যদি তিনটে ভ্যালু যোগফল করি কত আসবে? 60। তো x প্লাস y প্লাস z যদি করি, লাস্টে আমি কমা দিলাম, সেমিকোলন দিলাম, দিয়ে করি যদি আমার দেখ 60 রেজাল্ট আসছে। তার মানে প্রত্যেকটা ভ্যারিয়েবলের মধ্যে নিশ্চয়ই 20 20 20 করে আছে, তাই তো আমাদের 60 আসছে। নাহলে কি আমাদের 60 আসা পসিবল? পসিবল না। আশা করি এই জিনিসটাও তোরা বুঝতে পেরেছিস। এবার আমি তোদের একটা আজকে রুলস লিখিয়ে দিচ্ছি, সেই রুলসটা তোরা দেখবি কি রুলস এটা। ওকে চল দেখ, মানে সিতে যখন আমরা কোনো ভ্যারিয়েবল লিখি, আমরা এতক্ষণ কি করছিলাম? ডিফারেন্ট ভ্যারিয়েবল নেম লিখছিলাম, কিন্তু এই ভ্যারিয়েবল লেখারও কিছু মেথড আছে। শতপ্রথম যখন তোরা কোনো ভ্যারিয়েবল নাম লিখবি সেটা যেন সেই টপিকে রিলেভেন্ট হয়। যেমন এজ স্টোর করছিস, এজই থাকে, ধর মার্ক স্টোর করছিস, মার্কসই থাকে। তুই এরম ভাবে লিখবি না এজকে A23 বা M25, তাহলে এটা কিন্তু পরে তোদের ডিকোড করতে প্রবলেম হবে। তোরা সবসময় রিলেভেন্টটাই ইউজ করবি, মানে যেটা দিয়ে তোরা ভালোভাবে বুঝতে পারিস। এবার কিছু রুলস আছে, 5টা রুলস আছে। 1 নাম্বার, নেমস ক্যান কন্টেন লেটার, ডিজিট and আন্ডারস্কোর। আমাদের ভেরিয়েবল নেম শুধুমাত্র লেটার, ডিজিট অ্যান্ড আন্ডারস্কোর দিয়েই ক্রিয়েট হবে, অন্যান্য কোনো স্পেশাল ক্যারেক্টার আমরা ইউজ করব না, যেমন @ হ্যাশ, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লামেশন মার্ক, এই সমস্ত কিন্তু ইউজ করব না। শুধুমাত্র একটাই চলে, সেটা হচ্ছে আমাদের আন্ডারস্কোর। ওকে, সেকেন্ড রুলস, নেমস, ভ্যারিয়েবল নেমস মাস্ট begin with letter or underscore। মানে কোনো ভ্যারিয়েবল নেম অলওয়েজ শুরু হবে কোনো লেটার দিয়ে বা কোনো আন্ডারস্কোর দিয়ে। মানে এরম লিখতে পারি রাজ, এটা লিখতে পারি এজ বা এজ রাজ, এরকম লিখতে পারি। কোনো ডিজিট দিয়ে শুরু হবে না, আমাদের ভিতরে ডিজিট থাকতে পারে, আমরা এজ 7 লিখতে পারি, কিন্তু আমরা 7 এজ লিখতে পারি না, শুরু কোনোদিনও হবে না আমাদের 7 দিয়ে। ওকে, তারপরে 3 নাম্বার কি বলছে? নেমস আর কেস সেন্সিটিভ, নেমস আর কেস সেন্সিটিভ। এবার কেস সেন্সিটিভ কথাটার অর্থ কি? কেস সেন্সিটিভ কথার অর্থ হচ্ছে মাই ভ্যার অ্যান্ড মাই ভ্যার, এই দুটো কিন্তু ডিফারেন্ট। তুই এটা লেখ অ্যান্ড এটা লেখ, বোথ আর ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? কারণ এটা হচ্ছে আমাদের স্মলে আছে, এই এমটা হচ্ছে আমাদের ক্যাপিটালে আছে, সেই জন্য বলা হয় ভ্যারিয়েবল নেমস আর কেস সেন্সিটিভ। এটা যেন অলওয়েজ মাথায় থাকে। 4 নাম্বার পয়েন্ট কি বলছে? নেমস মানে ভ্যারিয়েবল নেমস কান্ট কন্টেন হোয়াইট স্পেস অর স্পেশাল ক্যারেক্টার। মানে আমরা কোনো ভ্যারিয়েবল নেমের মাঝে কোনো স্পেস দিতে পারি না, যেমন এজ রাজ, এটা কিন্তু সম্ভব নয়।
আমাদের দিতে হবে এজ আন্ডারস্কোর রাজ, এরকম কিন্তু পসিবল, এটা কিন্তু আমাদের ঠিক আছে, কিন্তু এরকম মাঝখানে কোনো স্পেস হবে না, আর আমি আগেই বলেছি কোনো স্পেশাল ক্যারেক্টার দেওয়া যাবে না। 5 নাম্বার রুলস, এটাই কিন্তু লাস্ট রুলস, রিজার্ভ ওয়ার্ড can't use as variable name। আমরা কোনো রিজার্ভ ওয়ার্ডকে কিন্তু ভ্যারিয়েবল নেম হিসাবে ইউজ করতে পারি না। এবার রিজার্ভ ওয়ার্ড কি? রিজার্ভ ওয়ার্ড হচ্ছে কিওয়ার্ডকে বোঝায়, কিওয়ার্ড। এবার আমরা এটা নেক্সট দিন আসবো সিতে কি কি কিওয়ার্ড আছে। আজকে বলে রাখি, যেমন লিখছিলাম দেখ ইন্টিজার, ইন্টিজার একটা টাইপ, তো ইন্টিজার নামের আমরা কিন্তু কোনো ভ্যারিয়েবল বানাতে পারবো না, কারণ এটা অলরেডি রিজার্ভ। আমরা ক্যার এই টাইপের কোনো ভ্যারিয়েবল বানাতে পারবো না, কারণ এটা অলরেডি রিজার্ভ, এটা আমার একটা ডেটা টাইপ। বা ফ্লোট, আমরা এই টাইপেরও কিন্তু কোনো কিছু রিজার্ভ মানে ইউজ করতে পারবো না অ্যাজ এ ভ্যারিয়েবল নেম, কারণ এটা অলরেডি আমার রিজার্ভ টাইপ। আশা করি এখান পর্যন্ত তোদের ক্লিয়ার। ওকে, একটা দুটো এক্সাম্পল নিয়ে দেখা যাক তাহলে। আমাদের বলছে মানে কোন, দেখ আমি একটা ভ্যারিয়েবল নেম ক্রিয়েট করতে যাচ্ছি, সামনে ডিজিট দিই 6h ইজ ইকুয়াল টু 56। দেখ এটা কিন্তু আমার পসিবল না, দেখ এখানে কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে। আর 6টা যদি আমরা সামনে থেকে কেটে এখানে দিয়ে দিই তাহলে কিন্তু পসিবল। দেখ তাহলে কিন্তু আমাদের কোনো এরর নেই, আশা করি বুঝতে পেরেছিস। এরপর বলছে আমাদের ভ্যারিয়েবল নেমে কোনো হোয়াইট স্পেস থাকবে না, মানে ইন্ট ধর বলছি রাজ এজ ইজ ইকুয়াল টু 45, এরকম কিন্তু আমরা লিখতে পারি না। দেখ এখানে কিন্তু আমার এরর জেনারেট করে গেল, যার নিচে লাল হয়ে যাচ্ছে জানবি এখানে কোনো এরর জেনারেট করছে। ওকে, তো আমরা এটা কিন্তু লিখতে পারি না, এটা কিন্তু তোরা মাথায় রাখবি। তো 45 আমরা এখানে কোনো লিখতে পারি না, এখানে কিভাবে লিখতে পারি, এখানে একটা আমরা আন্ডারস্কোর দিয়ে দিতে পারি, আন্ডারস্কোর কিন্তু আমাদের অ্যালাউ আছে। তো প্রথমে কোনো ডিজিট দিয়ে স্টার্ট করতে পারি না, দুটো মানে আমরা কোনো হোয়াইট স্পেস রাখতে পারি না, আর আমরা কি করতে পারি না, আর আমরা একটা জিনিস করতে পারি না, সেটা হচ্ছে আমরা কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারি না, যেমন ইন্টিজার রাজ @ বা হ্যাশ এজ ইজ ইকুয়াল টু 45, এটাও কিন্তু আমরা ইউজ করতে পারি না। দেখ এখানে কিন্তু আমাদের একটা প্রবলেম ক্রিয়েট করছে। এখানে কি দিয়ে দিবি, হোয়াইট স্পেস দিয়ে দিবি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এরপর যেটা বলছিল যে কেস সেন্সিটিভ, মানে আমি বলছি ইন্টিজার এজ ইজ ইকুয়াল টু 34, ইন্টিজার এজ ইজ ইকুয়াল টু 56, integer age is equal to 30 or 50 67, এই তিনটেই কিন্তু ডিফারেন্ট। দেখ আমি যদি প্রিন্টএফ করি, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, কারণ এটা একটা ইন্টিজার টাইপের, তার আগে আমাকে এটা কোটেশনের মধ্যে রাখতে হবে, পার্সেন্টেজ ডি। আমি বলছি একটা লাইন চেঞ্জ করব, সেই জন্য কমা দিয়ে আমি ফার্স্ট দিচ্ছি এজ, এজ দিয়ে দিলাম। এটাকে আমি কপি করে নিচ্ছি, কারণ 3বার আমি ইউজ করব। তো এখানে একবার, এখানে একবার, দেখ এবার এই এজটাকে আমি কনভার্ট করছি কিসে, নেক্সট যে এজ লিখেছি পুরোটা ক্যাপিটালে, সেটা ক্যাপিটালে লিখলাম, আর তারপরেরটা লিখেছিলাম আমি ফার্স্টের ওয়ার্ডটা শুধুমাত্র ক্যাপিটালে, বাকি দুটো স্মলে। দেখ এই তিনটেই কিন্তু আমার ডিফারেন্ট, দেখ আমি তিনটে আউটপুট পাচ্ছি, কিন্তু একবার যদি একটা নামের ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিই তারপরে বারে আবার ডিক্লেয়ার করতে গেলে কিন্তু প্রবলেম হয়, যেমন ইন্ট এজ ইজ ইকুয়াল টু ধর 56 দিচ্ছি, তাহলে কিন্তু এখানে আমার প্রবলেম জেনারেট হবে। ওকে, দেখ আমি যদি এটা রান করি, দেখ আমার কিন্তু এখানে বলছে এজ 56 এজ 34, কিন্তু এইগুলো কেন নিচ্ছে, কারণ আমাদের প্রত্যেকটা সিতে জিনিস হচ্ছে কেস সেন্সিটিভ, ছোট হাতের লিখলে একভাবে ট্রিট করবে, বড় হাতের লিখলে কিন্তু একভাবে ট্রিট করবে। আশা করি এটা বুঝতে পেরেছিস। এবার আজকে আমি তোদের একটা কোড দেখাবো, স্পেশাল কোড, সেটা হচ্ছে এরিয়া, ক্যালকুলেট দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল, ক্যালকুলেট দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল। তো রেক্ট্যাঙ্গেলের কোনো এরিয়া ক্যালকুলেটের ফর্মুলা কি,
আমরা জানি এরিয়া ইজ ইকুয়াল টু লেন্থ ইন্টু ব্রেথ, তাই তো? এইটা আমার ফর্মুলা। এবার আমরা কোডিং দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করব? আমরা নিচ্ছি ইন্টিজার লেন্থ রেক্ট্যাঙ্গেলের 4, আমরা ধরে নিলাম। আমি নিচ্ছি ইন্টিজার ব্রেথ যেটা আছে সেটা হচ্ছে আমার 6, আর আমি কি ক্যালকুলেট করব? ইন্টিজার এরিয়া। এবার এরিয়ার ফর্মুলা লিখছি, এরিয়া ইজ ইকুয়াল টু লেন্থ স্টার ব্রেথ, ওকে? অ্যান্ড আমি প্রিন্ট এফ করছি এরিয়া অফ আ রেক্ট্যাঙ্গেল ইজ কোলন, আমাদের 4 ইন্টু 6 গুণ করলে একটা ইন্টিজার টাইপের ভ্যালু আসে, তাই পার্সেন্টেজ ডি কমা দিয়ে এরিয়া। এটাকে যদি আমি প্রিন্ট করাই তাহলে কিন্তু আমার আউটপুট আসবে কত? 4 6 24। দেখা যাক করে, দেখা যাক করে। তো আমি নিচ্ছি ইন্ট এল, লেন্থের জন্য এল নিচ্ছি 4, ঠিক আছে? আমি ইন্টিজার ব্রেথের জন্য নিচ্ছি বি ইজ ইকুয়াল টু, এরকম ভাবে তোরা নিবি না, আমি এখন শর্টকাটে করাচ্ছি তাই নিচ্ছি ইন্টিজার এরিয়া। এবার আমরা একটা লাইনই করে দিই, এল ইন্টু বি। দেন আমি প্রিন্ট এফ করছি এরিয়া অফ আ রেক্ট্যাঙ্গেল ইজ, এখানে কোলন দিয়ে পার্সেন্টেজ ডি, কারণ ইন্টিজার টাইপের আসবে, কমা দিয়ে আমার এরিয়ার মধ্যে ভ্যালুটা আসবে, তাই এরিয়া পাস করলাম, দিয়ে আমি এখানে একটা কলম দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এই কোডটাকে রান করছি। দেখ, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইজ 24। এবার আমি যদি এই ওপরে একটা ধর আমি কোনো কমেন্ট করে দিলাম, ধর আমি লিখছি ক্যালকুলেট দ্য এরিয়া অফ a rectangle, দেখ এই জন্যই কিন্তু আমাদের কমেন্ট ইউজ করতে হয়। তুই ধর আমার এই কোডটা পরে পড়ছিস, এবার পড়তে পড়তে দেখলি এখান পর্যন্ত এলি, তারপর দেখলি ক্যালকুলেট দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল, তুই বুঝতে পারলি এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে ব্রেথ, এবার এরিয়া ক্যালকুলেট করছি তার ফর্মুলা দিয়ে এন্ড প্রিন্ট করছি। এই জন্যই কিন্তু আমাদের কমেন্ট ইউজ করা হয়, মানে বোঝানো হয় যে আমি কি করতে চাইছি। তারপরে কেউ যদি আমার কোডটা এসে রিড করে তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে এখানে আমি একটা এরিয়া ক্যালকুলেট করতে চেয়েছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছিস। যদি কোনো প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপে জানাবি, আমি বলে দেবো, ওকে? আর আশা করবো তোরা নেক্সট ক্লাসে জয়েন হবি সবাই।